এখন আমরা রেট্রোফিট নিয়ে একটি স্লাইড শো দেখব। তো এখানে মেইনলি আমি জ্যাকেটিংটাকে বেশি হাইলাইট করেছি। জ্যাকেটিংয়ের মধ্যে কলাম জ্যাকেটিংটাকে ডিটেলস আমি বলেছি এখানে। তো এখানে আমি রেট্রোফিটের যা কিছু বলবো সেটা হচ্ছে জাপানিজ কোড অনুসারে। তো আসলে জাপানে এত বেশি ভূমিকম্প হয় যে তো ওদের কোড রেগুলার আপডেট হয়। তো এই আপডেট অনুসারে ওদের সব বিল্ডিং দেখা যায় যে আবার নতুন করে রেট্রোফিট করতে হয়। অ্যাকচুয়ালি রেট্রোফিট কনসেপ্টটাই আসছে জাপানিজ থেকে। তো জাপানে আমরা অনেকগুলো সেমিনার করেছি, সেখানে জাইকা এক্সপার্ট টিম আমাদের যেগুলো সম্বন্ধে ধারণা দিয়েছে জাপান কোড অনুসারে যতদূর আমি যা জানি এবং আমি প্র্যাকটিক্যাল লাইফে যা যা শিখেছি সেগুলো নিয়ে আপনাদের এখন শেয়ার করব। তো সর্বপ্রথম আমি আসলে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে রেট্রোফিটিংস মিনিংসটা কি। রেট্রোফিটিংস মিনি হচ্ছে রিপেয়ার অথবা রিনোভেশন অথবা স্ট্রেংথেনিং। তো রিপেয়ার জিনিসটা কি? রিপেয়ার হচ্ছে যে কোনো ছোটোখাটো রিপেয়ার, ওয়াটার লিকেজের রিপেয়ার, যে কোনো রিপেয়ার। রিনোভেশন হচ্ছে যে কোনো আর্কিটেকচারাল চেঞ্জ এবং স্ট্রেংথেনিং হচ্ছে বিল্ডিংয়ে শক্তিশালী করা। তো আমরা প্রেজেন্টে অ্যাকচুয়ালি স্ট্রেংথেনিং বলতেই আমরা রেট্রোফিটিং বুঝি। অ্যাকচুয়ালি স্ট্রেংথেনিং বলতে রেট্রোফিটিং না, উপরের তিনটের যে কোনো একটি হলেই আমরা ওটা রেট্রোফিটিং বলবো। তো আসলে রেট্রোফিটিং জিনিসটা হচ্ছে এক্সিস্টিং স্ট্রাকচারের যে কোনো ধরনের মডিফিকেশন, সেটাই হচ্ছে রেট্রোফিটিং। ওকে, রেট্রোফিটিং এর রিকোয়ারমেন্টটা কখন হয়? রেট্রোফিটিং রিকোয়ারমেন্ট হতে পারে যদি কলামের উপর লোডটা বেড়ে যায়। সেটা বিভিন্ন কারণে হতে পারে, যেমন ফ্লোরের নাম্বার বেড়ে গেল অথবা ডিজাইনের মিস্টেকের কারণে লোডের উপর কলামের উপর লোডটা বেড়ে যেতে পারে। কংক্রিটের এফসি প্রাইম বা কম্প্রেসিভ স্ট্রেন যদি কম হয়, যেটা ডিজাইনে ধরা আছে। কলামের ইনক্লাইনেশন যদি অ্যালাউয়েবলের চেয়ে বেশি হয়, ফাউন্ডেশন সেটেলমেন্ট যদি অ্যালাউয়েবলের চেয়ে বেশি হয়, অথবা দেখা যায় যে ওয়েদারিংয়ের কারণে আসলে স্ট্রাকচার আস্তে আস্তে দুর্বল হতে থাকে, তখনও দেখা যায় যে 10-20 বছর পরে স্ট্রাকচারকে রেট্রোফিটিং করা হইতে পারে। এখন আমরা রেট্রোফিটিংয়ের কতগুলো মেথড দেখব। এগুলি আমি খুব ডিটেলসে যাচ্ছি না, জাস্ট একটু দেখাচ্ছি যে কিভাবে রেট্রোফিটিং করা যেতে পারে। যেমন এফআরপি দিয়ে আরসি ওয়াল ইনসারশন করে। আচ্ছা, এটা আসলে ডিটেলসে দেখবো, একটা ছবির মাধ্যমে দেখাই যে এই যে যেমন এই কলামটা দেখছি আমরা, এখানে সিএফআরপি করা আছে, এফআরপি র্যাপিং দিয়ে স্ট্রেন্থেনিং করা আছে। এই কলামটায় দুই সাইডে উইং ওয়াল দিয়ে স্ট্রেন্থেনিং করা আছে। এখানে একটা স্টিল ফ্রেম ইনসার্ট করা হয়েছে, যেটা হচ্ছে আমার মেইন ফ্রেমের বাহির দিক দিয়ে পেরিমিটার স্টিল ফ্রেম। আর এইখানে একটা মেইন ফ্রেমের ভিতর দিক দিয়ে ইন্টারনাল একটা স্টিল ব্রেসিং ইউজ করে রেট্রোফিট করা হয়েছে। এখানে একটা আরসি ওয়াল ইনসার্ট করা হয়েছে, এখানে একটা আরসি ওয়াল উইথ ওপেনিং, যেখানে জানালা দেওয়া যাবে এমন একটা আরসি ওয়াল দিয়ে আমার স্ট্রেন্থেনিং করা হয়েছে। এখানে দুইটা আরসি ওয়ালের স্লিট ইউজ করা হয়েছে। এখানে বিম জ্যাকেটিং করা হয়েছে, এখানে কলাম জ্যাকেটিং করা হয়েছে, এখানে আরসি ব্যাটেলস ইউজ করা হয়েছে। এছাড়া নিউ বিম ইনসারশনের মাধ্যমেও রেট্রোফিট করা যায়। তো আমরা আসলে এখানে মেইনলি যে জিনিসটা হাইলাইট করবো সেটা হচ্ছে কলাম জ্যাকেটিং, ঠিক আছে? এই জিনিসটা সবচেয়ে বেশি হাইলাইট করব এখানে। ওকে, প্রথমে আমি এখানে আসলে বলে রাখি যে আমি একটা প্রজেক্টই বেশি, একটা সবগুলি ছবি একটা প্রজেক্ট থেকেই নেওয়া আছে, যেটা আমার লাইফের প্রথম রেট্রোফিটের অভিজ্ঞতা এনেছে। তো এই প্রজেক্টটা হচ্ছে প্রিমিয়ার গ্রুপের একটা হোটেল। তো এখানে আমরা কিছু ফ্লোর বাড়িয়েছিলাম উপরে। তো এটার জন্য আসলে রেট্রোফিট করার দরকার হয়েছিল। এইখানে 12টা স্কোয়ার কলাম ছিল, 2টা সার্কুলার কলাম ছিল আর 2টা শেয়ার ওয়াল ছিল। এগুলো সবগুলোকে রেট্রোফিট করা হয়েছিল। তো এটার জন্য প্রথমে আমাদের কিছু মার্কিং করে, কোনো কিছু জায়গা মার্কিং করে সেখানে আমাদের প্রথমেই আমরা
হোল করেছিলাম। আমরা দেখতে পাচ্ছি যে হোলের ছবি, যেখানে আমরা ড্রিল মেশিন দিয়ে হোল করেছিলাম। তো হোলগুলো করার পরে আসলে আমার কিছু শেয়ার কি ইনস্টল করতে হয়। তো শেয়ার কি জিনিসটা কি? শেয়ার কি হচ্ছে এরকম এল শেপের কিছু রড, যেটা একটা বন্ডিং পেস্ট, ইপক্সি বন্ডিং পেস্ট দিয়ে আসলে আমার কংক্রিট শেষের সাথে ফিক্স করা হয়। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। আমি যেহেতু বিএসএফ এর ডিস্ট্রিবিউটর, তো এবং বিএসএফ এর কেমিক্যাল ইউজ করেছি, তো এখানে আমি দুইটা এপক্সি বন্ডিং পেস্টের নাম উল্লেখ করেছি, কম্প্রেসিভ 1438 এবং মাস্টারফোন 935। এই দুইটা দিয়ে রড অ্যাঙ্করিং করা যায়। তো 1438 হচ্ছে গান গ্রেডের না, আর 935 হচ্ছে গান গ্রেডের, যে গানের ভিতর ঢুকে রডটা অ্যাঙ্কর করা যায়। তো এই অ্যাঙ্করিং এর প্রসেসটা খুবই জটিল একটা প্রসেস এবং ইম্পর্টেন্ট একটা প্রসেস। তো এখানে আসলে শেয়ার কি ফাংশন বলে আমি প্রসেসটা বলছি। শেয়ার কি, এই যে এখানে কিছু আমরা শেয়ার কি ইনস্টল করেছি, এরকম কিছু ছবি দেখতেছি। তো শেয়ার কির ফাংশনটা কি? শেয়ার কির ফাংশনটা হচ্ছে নিউ কংক্রিট এবং ওল্ড কংক্রিটের মধ্যে একটা প্রপার বন্ড তৈরি করে, ফুল কলামটাকে একটা মনোলিথিক তৈরি করে, হোল সেকশনটা ইফেক্টিভ করে, শেয়ার রেজিস্ট্যান্স বাড়ায়, এবং স্লাইডিং ইফেক্টটা আপনার কমায়। যেমন এখানে আমরা দেখতেছি একটা ওল্ড কংক্রিট, একটা সলিড ওল্ড কংক্রিট, এবং এখানে নিউ একটা হলো কংক্রিট। তো এই অংশটা একটা নিউ হলো কলাম হিসেবে কাজ করে, আর একটা সলিড কলাম হিসেবে কাজ করে। এই দুইটা কলামের মধ্যে খুব সুন্দর একটা বন্ড তৈরি করে এবং ফুল কলামটাকে একটা মনোলিথিক কলাম তৈরি করে। এবং এই সারফেসটা, এই নিউ কংক্রিট এবং ওল্ড কংক্রিটের যে সারফেসটা, এখানে একটা স্লাইডিং ইফেক্ট কাজ করে, এই স্লাইডিং ইফেক্টটা কমায় এই শেয়ার কিটা। তো এই শেয়ার কির আসলে আমি যেটা দেখাচ্ছি একটা নর্মাল কনসেপ্টে, যে জাস্ট দুইটা বাঁশ যদি আমি পাশাপাশি দাঁড় করে রাখি কোনো বাঁধন ছাড়া, তো এটা যে পরিমাণ লোড নিতে পারবে, যদি পাশাপাশি আমি একটা বাঁধন দিয়ে দাঁড় করে রাখি, তাহলে এটা আরো বেশি লোড নিতে পারবে। তো এরকমই আমার শেয়ার কি ছাড়া যদি আমি একটা কলাম রেট্রোফিট করি, তাহলে এটা হুবহু এমন হবে যে বন্ধনবিহীন দুটা বাঁশ। আর সেটি সহজ যদি আমি করি, তাহলে বাঁধা অবস্থায় দুইটা বাঁশের মতো কাজ করবে, সে জাস্ট ইকুইভ্যালেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট, শেয়ার কি ইনস্টল করার সময় কিছু কেয়ারফুলনেস, যেটা আমি এর আগে বললাম যে এটার অনেক নিয়ম কানুন আছে এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো শেয়ার কি কেয়ারফুলনেস গুলো হচ্ছে যে ওই হোলটা অবশ্যই ড্রাই হতে হবে, খুব এনাফ ড্রাই হতে হবে এবং ক্লিন হতে হবে, না হলে বন্ডিংটা প্রপারলি হবে না। এবং শেয়ার কিগুলো প্রপারলি অ্যালাইনড ওয়েতে আমার ইনস্টল করতে হবে। তো আসলে শেয়ার কি যদি আমি ইনস্টল যখন করব, তখন অবশ্যই এটা ঘুরিয়ে ঘুরিয়ে আমার হোলটার মধ্যে প্রবেশ করাতে হবে। এবং শেয়ার কি যদি ঠিকমতো যদি ভিতরে না যায়, তাহলে বন্ডিংটা হবে না। আসলে এই বন্ডিংটা আসলে এমন হয় যে রডটা ছিঁড়ে আসে, কিন্তু আপনার ওইখানে বন্ডিংটা নষ্ট হয় না, শেয়ার কিগুলো যদি কেমিক্যাল দিয়ে আমি ফিক্সিং করি। তো আসলে বাইরের দেশে পুল আউট টেস্ট নামে একটা টেস্ট আছে, যেটা দিয়ে আসলে শেয়ার কিগুলো ঠিক মতো অ্যাঙ্কর করা হয়েছে নাকি সেটা চেক করা যায়। আমাদের দেশে অবশ্যই মেশিনটা নেই। তারপর আমরা টেস্ট করতে পারি আসলে একটা বাংলা ওয়েতে, যে রড দিয়ে যদি আমি শেয়ার কিগুলো আঘাত করি, তাহলে যেগুলো ঠিক মতো অ্যাঙ্কর না হবে, সেখানে একটু অন্যরকম আওয়াজ হয়, একটা ঝনঝন আওয়াজ হবে। আর যেগুলো ঠিক মতো ফিক্স হয়, সেগুলো একটু সলিড আওয়াজ হয়। তো এটাই হচ্ছে শেয়ার কির কেয়ারফুলনেস। তো দেন আমি নেক্সটে চলে যাই। নেক্সট হচ্ছে রিইনফোর্সমেন্ট। তো রিইনফোর্সমেন্ট হচ্ছে শেয়ার কিগুলো ইনস্টল করার পরে আমরা নর্মালি বাইন্ডার বা টাই যেটাই বলি, সেগুলো আমার ডিজাইন ওয়েতে আমার ফিক্স করতে হয় বা প্লেসিং করতে হয়। বাইন্ডারের পরেই আমার মেইন রডটা প্লেসিং করতে হয়। তো বাইন্ডারগুলো বা টাইগুলো কেমন হয়, আমার কলামের টাইগুলো হয় এরকম, এখানে একটা ইউ আকৃতির টাই, আর এখানে হচ্ছে স্ট্রেট একটা টাই, এই দুটা আবার এইভাবে জয়েন্ট হয়, তাহলে আমার ইজি হয় জিনিসটা। এবং এখানে একটা ব্যাপার আছে, যেখানে বিম আর কলাম মিশেছে, সেখানে আবার টাইটা একটু অন্যরকম,
এখানেও আমার অবশ্যই যদি আমি সাইসমিক রেট্রোফিট করতে চাই, অবশ্যই এখানে আমার টাইগুলো এইভাবে আমার কন্টিনিউ করতে হয়। টাইগুলো এমন হয়, জাস্ট এল শেপের দুইটা টাই। আমি এটার ক্রস সেকশন দেখলাম, এখন এখানে আসলে লংজিটিউডাল সেকশন দেখি যে এই যে টাইগুলো এখন এমন। আর এখানে আরেকটা খুব জরুরি একটা জিনিস আছে যে বাইরের যে চারটা মেইন রোড, চারটা কোনায় চারটা মেইন রোড, এটা অবশ্যই আমার কন্টিনিউ করতে হবে। উপরের স্ল্যাব, নিচের স্ল্যাব ফুল, এর জন্য স্ল্যাব ফুটা করে অবশ্যই এটা কন্টিনিউ করতে হবে। বাকি রোডগুলো আমি যেভাবে দেখতেছি এভাবে থাকে। এখানে সেকশনটা দেখলে আমরা ভালো করে বুঝবো জিনিসটা কেমন। এখানে আমরা একটা ছবি দেখতেছি, এখানে আমরা এই যে দেখতেছি দুইটা রোড পুরা কন্টিনিউ করেছে। এখন যেটা সেটা হচ্ছে বন্ডিং এজেন্ট, যে আমার নতুন কংক্রিট এবং পুরান কংক্রিট অবশ্যই প্রপারলি বন্ডেড হতে হবে। তো এই বন্ডের জন্য অবশ্যই আমার একটা বন্ডিং এজেন্ট ইউজ করতে হবে। তো আসলে যেখানে স্ট্রাকচারালি ইম্পর্টেন্ট মেম্বার সেখানে অবশ্যই আমার এপক্সি বন্ডিং এজেন্ট ইউজ করা উচিত। আর যেখানে যেসব মেম্বার আসলে স্ট্রাকচারালি ইম্পর্টেন্ট না, যেমন স্ল্যাব বা অন্যান্য ডেক সেখানে নর্মালি অ্যাক্রিলিক বন্ডিং এজেন্ট, যেটা বিএসএফ এর এমাকো বন্ডিং এজেন্ট, সেটা ইউজ করা যায়। বাট স্ট্রাকচারালি যেগুলো ইম্পর্টেন্ট যেমন কলাম বিম, এগুলোতে অবশ্যই এপক্সি বন্ডিং এজেন্ট ইউজ করা ভালো, যেমন কংক্রিসিভ 1414। তো এখানে আসলে বন্ডিং এজেন্টটা কোথায় ইউজ করতে হয়, এই যে নিউ কংক্রিট আর ওল্ড কংক্রিটের যে মধ্যকার যে সারফেসটা, সেখানে আমার বন্ডিং এজেন্ট ইউজ করতে হয়। তো বন্ডিং এজেন্টের ফাংশনটা কি? ফুল নিউ কংক্রিট এবং ওল্ড কংক্রিটের মধ্যে বন্ডটা প্রপার করে, একটা ফুল কলামটাকে মনোলিথিক করে, হোল সেকশনটাকে ইফেক্টিভ করে, হোল সেকশনটা লোড প্রপারলি নিতে পারে। এখানে আমি দেখিয়েছি যে একটা আনবন্ডেড যদি কংক্রিট হয় বা কলাম হয়, সেক্ষেত্রে কি হবে, জাস্ট এটা একটা আলাদা কলামের মতো সলিড কলাম, এবং এটা একটা হোলো কলামের মতো আলাদা আচরণ করবে তারা। আর যদি বন্ডেড একটা প্রপারলি মনোলিথিক একটা কলাম হয়, তাহলে ফুল কংক্রিটটা মিলে আমার একটা মনোলিথিক সেকশন হয়ে যাবে এবং ফুল কংক্রিটটা খুব সুন্দরভাবে লোডটা নিতে পারবে। এটার জন্য কেয়ারফুলনেস কি? আসলে সব কেমিক্যাল ইউজ করার জন্য কিছু ম্যানুয়াল থাকে, সেই প্রপার ওয়েতে কেমিক্যালগুলো ইউজ করতে হয়, এবং বন্ডিং এজেন্টটা খুব সুন্দরভাবে হোল সেকশনটা, হোল সারফেসটাই আমার প্রপারলি স্প্রেড করতে হয়। তো এরপরে আসলে অ্যাডমিক্সচার, যে আমাদের যে নিউ কংক্রিট থাকবে সেখানে অবশ্যই অ্যাডমিক্সচার ইউজ করা উচিত। তো এখানে আমরা হাইপার প্লাস্টিসাইজার, যেটা বিএসএফ এর আছে, গ্লেনিয়াম AC30, সেটা ইউজ করেছিলাম। এটা ইউজ করলে আসলে অনেক সুবিধা। এই সুবিধাটা আমি এখন বলতেছি আসলে এটার ফাংশনটা কি। তো এটার ফাংশন হচ্ছে, অ্যাডমিক্সচারের ফাংশন মেইনলি যে এটা একটা ফ্লোয়েবল কংক্রিট তৈরি করে। ফ্লোয়েবল কংক্রিট তৈরি করাতে একটা সুবিধা কি, যে এই সরু একটা শাটারিং করার পরে সরু একটা অংশ থাকবে, এই অংশটা আসলে ভাইব্রেশন করা খুবই টাফ। তো এখানে যদি আমার ফ্লোয়েবল কংক্রিট হয় তাহলে খুব ইজিলি ফ্লো করে সে বসে পড়বে, তো এখানে ভাইব্রেশন দরকার হবে না। এবং এখানে আরেকটা ব্যাপার কি, যে এই থিন লেয়ারের একটা কংক্রিট, যেটার আসলে এফসি প্রাইম আর এটার এফসি প্রাইম যদি সমান হয়, কিন্তু এটা কিন্তু সেম লোড নিতে পারবে না। তো এই জন্য এটার আসলে এফসি প্রাইমটা বা স্ট্রেংথটা অবশ্যই এটার চেয়ে বেশি হলে ভালো। ঠিক আছে, তো দেন আমি নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট আসলে কি, যে কেয়ারফুলনেস, যে অ্যাডমিক্সচারের একটা অবশ্যই ওয়ে থাকবে। আমি তো বললাম প্রত্যেকটা কেমিক্যাল ইউজ করার একটা ম্যানুয়াল থাকে, সেই ওয়েতে আমার, সেই প্রপার ওয়েতে আমার মিক্সড করে অ্যাডমিক্সচার ইউজ করতে হবে। তো এবং এই অ্যাডমিক্সচার ইউজ করলে অবশ্যই আমার ওয়াটার সিমেন্ট রেশিওর একটা ব্যাপার আছে, যে এটা খুব বেশি খেয়াল রাখতে হবে। ওয়াটার সিমেন্ট রেশিও অবশ্যই 0.45 এর নিচে রাখতে হবে। এবং এখানে ডোজেজেরও একটা ব্যাপার আছে, যে অ্যাডমিক্সচার ইউজ করলে যে কি পরিমাণ ডোজ ইউজ করতে হবে। ডোজেসটা বেশি হলে সেগ্রিগেশন ব্লিডিং বেশি হয়, আবার কম হলে আমার পারপাসটা সার্ভ করবে না। তো ডোজেসটাও অপটিমাম হতে হবে। দেন আমার একটা ব্যাপার, সেটা হচ্ছে শাটারটা অবশ্যই ওয়াটার প্রুফিং হতে হবে। কারণ হচ্ছে কি, এখানে আমি ফ্লোয়েবল একটা কংক্রিট ঢালি, যেটা যদি ওয়াটার প্রুফিং না হয় তাহলে এদিক দিয়ে বের হয়ে যাবে। তো এই জন্যই আমার শাটারটা ওয়াটার প্রুফিং খুবই জরুরি। আমরা ওয়াটার প্রুফিং এর জন্য নর্মালি মাস্টার সিল 505 ইউজ করেছি এখানে। এটা করলে আমার শাটারটা ঠিক মতো ওয়াটার প্রুফিং হয়েছিল। এখানে আমি পুরা যা যা
প্রসেস আছে সেটা একটু ওভারভিউ করি। এটা হচ্ছে ওল্ড কংক্রিট বা ওল্ড কলামটা, সেটা চতুর্পাশে প্রথমে আমি একটা প্রথমে শেয়ার কিগুলো ইনস্টল করেছি, দেন মেইন রোডগুলো দিয়েছিলাম। তারপরে আমরা অ্যাকচুয়ালি টাইটা ইনস্টল করি, বা টাইবার যেটা রিং সেটা আমি দিই। দেন আমি আপনার চতুর্পাশে আমি বন্ডিং এজেন্ট দিই। বন্ডিং এজেন্ট দিয়ে দেন অ্যাডমিক্সচার সহ আমি নতুন কংক্রিটটা ঢালাই করে ফেলি। এটাই হচ্ছে টোটাল কলাম কংক্রিট কলাম রেট্রোফিটের টোটাল প্রসেসটার ওভারভিউ। এখানে আসলে আরেকটা জিনিস আমার খুব বেশি একটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে গ্রাউট। কলামের টপ পোর্শনটা অবশ্যই নন শিঙ্কেজ গ্রাউট ইউজ করতে হবে। আমরা ওই প্রজেক্টে ইউজ করছিলাম মাস্টার ফ্লো 870 নামে একটা গ্রাউট। তো আসলে যদি নন শিঙ্কেজ গ্রাউট যদি অ্যাভেলেবেল না হয় সেক্ষেত্রে মাইক্রো কংক্রিট ইউজ করা যায়, কারণ দুইটাই আমার স্ট্রেংথ বেশি এবং ফ্লোয়েবল, তবে গ্রাউটের ফ্লোয়েবিলিটি একটু বেশি। আচ্ছা, এখানে আমি ক্রস সেকশনটা দেখতেছি, এখানে আসলে গ্রাফটা ইউজ করতে হবে, এই যে অংশটা। তো জাপানিজ কোড বলে যে বটম থেকে আমার অবশ্যই 8 ইঞ্চি, মিনিমাম 8 ইঞ্চি আমার গ্রাউট করতে হবে। এখন আসলে আমরা দেখব গ্রাউটের ফাংশনগুলো কি। তো গ্রাউটের ফাংশন হচ্ছে যে এটা প্রপারলি টপ মেম্বারের সাথে কন্ট্রাক্টে থাকে এবং প্রপারলি টপ মেম্বার থেকে লোডটা ট্রান্সমিট করে, এবং যেহেতু এটা সেলফ লেভেলিং তো ইজিলি টপ মেম্বারের সাথে সে কন্ট্রাক্টে থাকে। তো আসলে যদি আমার ফুল কলামটা আমি গ্রাউট ইউজ না করে নর্মাল কংক্রিট ইউজ করি, তাহলে সেক্ষেত্রে কি হবে? যেহেতু আমরা জানি যে কংক্রিট মাত্রই সিঙ্কেজ হয়, তো এটা সিঙ্ক করে আসলে নিচে নেমে আসবে। নিচে নেমে আসার ফলে তাহলে আমার টপ মেম্বার থেকে লোডটা নিচের মেম্বারে আমার ঠিক মতো ট্রান্সমিট হতে পারবে না, নিচের মেম্বার আসতেই পারবে না, সে আগের কলাম দিয়ে আসবে। তো আগের সেকশনটাই জাস্ট ইফেক্টিভ থাকতেছে, নতুন সেকশনটা কোনো ইফেক্টিভ হচ্ছে না, ফলে আমার ফুল আমার যে রেট্রোফিট প্রসেস পুরোটাই আমার বৃথা গেল। আমার এতগুলো টাকা খরচ করে পুরো বৃথা হবে। তো এই জন্য আসলে আমার গ্রাউটিং প্রসেসটা খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আমার উপরের অংশটা উপরের অংশটা অবশ্যই গ্রাউট করতে হবে। আসলে পুরা কংক্রিটটাই গ্রাউট দিয়ে করা যায়, বাট এটা কখনো ইকোনমিক্যাল হবে না, যেহেতু আমার গ্রাউটিং এর দাম অনেক দাম। তো এজন্য আমরা জাস্ট উপরের অংশটা আমার অবশ্যই গ্রাউট করতে হবে। আসলে যেহেতু এটা কেমিক্যাল, অবশ্যই এটার কিছু ক্যালকুলেশন থাকবে, যে এটার কিছু সিস্টেম থাকবে, ওই সিস্টেমে আমার গ্রাউটটা ঢালতে হবে, এবং গ্রাউটটা অবশ্যই এডুকেট হতে হবে, যাতে আমার অবশ্যই এটা উপরের সারফেসটার সাথে টাচে থাকে, ভালোভাবে টাচে থাকে, এমন পর্যাপ্ত পরিমাণ গ্রাউটিংটা দিতে হবে। তো এখন আমরা গ্রাউটিং এর সম্পর্কে জানি। তো গ্রাউটিং এর করা যায় দুইটা প্রসেস, একটা হচ্ছে পোরিং এর মাধ্যমে আর একটা হচ্ছে পাম্পিং এর মাধ্যমে, যেটা প্রেসার পাম্পিং দিয়ে করা হয়। তো যেহেতু কলামে আসলে মেইন রড গুলো থ্রু যায়, তো এটার জন্য স্ল্যাব ফুটা করতেই হয়। তো এখানে আসলে গ্রাউট ঢেলে ইউজ করা যায়। এটা আমরা গ্রাউট কলামের ফুটাটার উপর থেকে দেখতেছি, এটা নিচ থেকে দেখতেছি। তো এই ফুটা দিয়ে আসলে গ্রাউট পোর করে ঢালা যায়। আমাদের ওই প্রজেক্টে আমরা বেসমেন্টের রেট্রোফিটিং করা দরকার হয়েছিল, বেসমেন্টের ডেপথ কিছুটা বাড়াইতে হয়েছিল। তো প্রথমে এটা আসলে হুবহু ওই কলামের রেট্রোফিটের মতোই আমরা এই প্রসেসটা করেছিলাম। প্রথমে শেয়ার কি ইনস্টল করেছিলাম, শেয়ার কি ইনস্টল করার পরে শেয়ার কি ইনস্টলের একটা ছবি দেখি আমরা। তো তারপরে শেয়ার কি ইনস্টল করার পরে দেন আমরা ডিজাইন অনুসারে রডগুলো প্লেসিং করেছিলাম। তো রড প্লেসিং এর পরে রেড প্লেসিং একটা ছবি দেখতেছি, রড প্লেসিং এর পরে মেইনলি যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের বন্ডিং এজেন্ট ইউজ করতে হয়েছিল। যেহেতু এটা আমার কোনো স্ট্রাকচারালি বেশি ইম্পর্টেন্ট কোনো মেম্বার নাও, তো এখানে আমাদের অ্যাক্রিলিক বন্ডিং এজেন্ট ইউজ করাটা ইকোনমিক্যাল হবে। এজন্য আমরা এখানে এমাকো বন্ডিং এজেন্ট ইউজ করেছিলাম। তো এমাকো বন্ডিং ইউজ করার পরে দেন আমরা নিউ কংক্রিট কাস্টিং করেছিলাম। আমরা নিউ কংক্রিট কাস্টিং এর একটা ছবি দেখি, এটা হচ্ছে নিউ কংক্রিট কাস্টিং এর ছবি।
তো আসলে জ্যাকেটিং নিয়ে এটাই ছিল আমার স্লাইডের ফুল অংশ। আশা করি আপনারা এই স্লাইডটা দেখে উপকৃত হবেন, কারণ যদি জ্যাকেটিং সম্বন্ধে জানার ইচ্ছা থাকে তো এখান থেকে মোটামুটি একটা ধারণা পাবেন। তো আজকে এ পর্যন্তই, বিদায়। নেক্সট স্লাইডে হয়তো বা আমি এফআরপি নিয়ে দেখাবো।